গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ ত্রয়োদশ পর্ব। সিঁড়িতে উঠতে উঠতে থমকে দাঁড়ালো প্রভাস। ওটা কি হচ্ছে? একটা মেয়েলি গলায় স্পষ্ট উচ্চারণে কি শোনা যাচ্ছে ওসব মেজদার ঘরের দিক থেকে? পদ্য পদ্য আওড়ানো হচ্ছে। কিন্তু এ তো ছোট ছেলে মেয়ের পড়া মুখস্থ নয়, এ যে নাটক। বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সিঁড়ি থেকে নয়, পায়ে পায়ে এগিয়ে গিয়ে মেজদার দরজার কাছেই এসে পৌঁছয় প্রভাস। আর দুটোই স্পষ্ট হয়ে ওঠে তার কাছে, শোনা এবং দেখা। মেজগিন্নি ইস্কুলি খুলেছেন। তিনি একখানা বই খুলে ধরে খানিকটা আওড়াচ্ছেন, আর তারপর কটা ছোট ছেলে মেয়ে তার দোয়ার দিচ্ছে। সুবর্ণর ছেলে মেয়ে আছে, উমা শশীর আছে। ইস্কুলি বা কেন, কীর্তনের দল বললেও তো হয়। তাই পরবর্তী ঝঙ্কারে যখন ছোটরা ভুলভাল উচ্চারণে বলে ওঠে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার, পুরাতনে পুরবে, তখন চৌকাঠে পা রেখে চেঁচিয়ে ওঠে প্রভাস, বাবা ক্যা বাত! এ যে একেবারে পুরোপুরি কীর্তনের দল। মূল গায়েন সুর দিচ্ছেন, চেলা চামুন্ডারা দোয়ার দিচ্ছেন, শুধু তবলার বোলটাই বাকি। তবে তোদের মাকে বলে দে চন্দন, পাশের ঘরে তোদের সেজখুরির ভাই এসেছে। শুনে শুনে তাজ্জব হচ্ছে বোধহয় ভদ্রলোকের ছেলেটা। বলা বাহুল্য, চুপ হয়ে গিয়েছিল সকলেই। প্রভাসও এতেই যথেষ্ট হয়েছে ভেবে নিশ্চিন্ত হয়ে চলে যাচ্ছিল। সহসা শুনতে পেল বড়দার একটা নিতান্ত ছোট ছেলে বলে উঠল, সেজ কাকা, মেজখুড়িমা আমাদের আবার গাইতে বলেছেন, বলছেন এটা কীর্তন নয়। প্রভাস শেষ কথাটা শোনে না, প্রথমটাই শোনে। অসহ্য বিস্ময়ে বলে, আবার গাইতে বললেন? হ্যাঁ গো, বলছেন এ গান সবাইয়ের শেখা দরকার, এরপর বন্দে মাতরং শেখাবেন। খবরদার! প্রভাস হঠাৎ গর্জন করে ওঠে। ভেবেছেন কি তোদের মেজখুড়ি হাতে দড়ি পরাতে চান আমাদের? বলে দে ওসব চলবে না, এ ভিটায় বসে এত বাড়াবাড়ি চলবে না। ছেলেটা সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে জবাব দেয়, মেজখুড়িমা বলছেন বাড়ি শুদ্ধ সকলের উপর আপনার শাসনই চলবে, আর কারোর কোনো ইচ্ছে চলবে না। ছেলেটা কথা শিখেছে তোতা পাখির মতো, কথার গুরুত্ব কি ওজন কি তা শেখেনি, তাই বলতে পারে এত কথা। আর সব কটা আড়ষ্ট হয়ে বসে থাকে। সেজ কাকার মুখের উপর কথা, এ কি ভয়ঙ্কর অঘটন! তা সেজ কাকা নিজেও সেই বিস্ময়েই প্রথমটা স্তব্ধ হয়ে যান। তার মুখের উপর কথা, অবশ্য স্তব্ধতাটা মুহূর্তের। পরক্ষণেই মাটিতে পা ঠুকে চিৎকার করে ওঠেন তিনি, বটে, বাড়িতে তাহলে এখন এসব কুশিক্ষার চাষ চলছে? তা নিজের ছেলেদের মাথা খাচ্ছেন খান, পরের ছেলের মাথাটি চর্বণ করা হচ্ছে কেন? খোকা, উঠায় বলছি, চলে আয় ঘর থেকে। আর বলে আয় তোর মেঝুরিকে, না চলবে না, যার না পোষাবে সে যেন পথ দেখে। এরপরই বজ্রপতন হয়। এবার আর খোকা নয়, স্বয়ং মেজবই দরজার কাছে এসে দাঁড়ায়। খোকাকে মাধ্যম মাত্র করে বলে, খোকা, জিজ্ঞেস কর তোর সেজ কাকাকে, উনি কি এ বাড়ির কর্তা? ইচ্ছে মতো কাউকে রাখতে পারেন, কাউকে তাড়াতে পারেন? যদি তা হয় বলুন স্পষ্ট করে, কালই পথ দেখব। কিছু না জোটে গাছতলা তো কেউ কেড়ে নিতে পারবে না। তা অঘটনও ঘটে পৃথিবীতে, নইলে এই দুঃসহ স্পর্ধা প্রকাশের পরও সুবর্ণ সতেজে সোজা দাঁড়িয়ে থাকতে পায়? আকাশের বাজ তো পড়েই না তার মাথায়, স্বয়ং সেজকর্তাও তেড়ে গিয়ে মেরে বসেন না। বরং হঠাৎ যেন লোকটা ভাষা হারিয়ে মুখ হয়ে যায়। তারপর কথা যখন কয়, যেন শিথিল সরল ভঙ্গিতে চলে যেতে যেতে বলে, আমারই ঘাট হয়েছে, তাই শাসন করতে এসেছিলাম। পাশের ঘরে একটা কুটুমের ছেলে বসে, লজ্জা হলো, তাই আস্পর্ধা প্রকাশ করতে এসেছিলাম। যাক, তোদের খুঁড়ি চৈতন্য করিয়ে দিয়েছে।
রাত দিন বই কাগজ নিয়ে পড়ে থাকা বিদুষী মেয়ে মানুষ, হবেই তো এসব। তবে বলে দে খোকা তোর খুড়িকে, এই বাড়িতে তার ভাগ রয়েছে বলেই যে যা খুশি করতে পারেন তা নয়, তাহলে তো বোমাও করতে পারেন তিনি। চলে যায় প্রভাস তীব্র বিদ্বেষে মুখ কালি করে। বলা বাহুল্য, পদ্ম মুখস্থর পাঠশালা আর বসানো যায় না, সুর কেটে যায়। কিন্তু শুধুই কি সেই দিন, নাকি শুধু পদ্মর ক্লাসের সুর? কান্না কান্না, কটু কুৎসিত কদর্য কান্না। শুনলে করুণা আসে না, মায়া আসে না, আসে বিতৃষ্ণা। গিরিবালা পোস্ত বাড়তে বাড়তে বলে, মেজদির এই শেষ নম্বরটি যা হয়েছে, উফ, গলা বটা একখানি। মানুষের ছা কাঁদছে কি জন্তু জানোয়ার চেঁচাচ্ছে বোঝবার জো নেই। জন্মাবধি রুগ্ন যে, বলে উমাশশী। তুমি আর জগৎশুদ্ধ সবাই দোষ ঢেকে বেরিও না দিদি, গিরিবালা ঠেস দিয়ে বলে। কে যে তোমায় কি দিয়ে রাজ্য করে দিচ্ছে তুমি জানো। দোষ ঢাকা আবার কি, উমা অপ্রতিভ হয়। রুগ্ন তাই বলছি। গিরিবালা কাজ সেরে শিল তুলে রাখতে রাখতে বলে, আমারই হয়ে গেল বাবা, চললাম এবার। উনুন দুটো তো জ্বলে পড়ে খাক হয়ে গেল, যার পালা তার হুঁশ নেই। উমার ধারণা ছিল এ বেলার পালাটা আজ ছোট বউয়ের, তাই বলে, কোথায় ছোট বউ? ছোট বউ কেন? ছোট বউ কি করবে? পালা তো মেজদির। ওমা, সে কি আজ বুধবার না? বুধবারই, কিন্তু গেল হপ্তায় ছোট বউয়ের বাপের বাড়ি যাবার গোলমালে পালা বদলে গেল না। উমাশশী বড়, উমাশশী নির্বোধ, উমাশশী গরিবের মেয়ে, আবার উমাশশী কিছুটা প্রশংসার কাঙালো। তাই উমাশশী একাই সংসারের অর্ধেক কাজ করে। প্রতিদিন সকালে এই রাবণের গোষ্ঠীর রান্না সে একাই চালায়, আর তিনজনে পালা করে বিকেলে। সুবর্ণ অনেকবার প্রস্তাব করেছে একটা রাঁধুনি রাখবার, মাইনে সে একলাই দেবে। একটা ভদ্র বামুনের ঘরের আধা বয়সী বিধবা খুঁজলে না মেলে তা নয়। কিন্তু উমাশশী শাশুড়ির সুয়ো হতে সে প্রস্তাব নাকচ করেছে, বলেছে, ওমা, আমরা হাত পা নিয়ে বসে থাকবো আর বামনিতে রাঁধবে? ছি। সুবর্ণ বলেছে, তবে মর রেধে রেধে, আমার দ্বারা তো একদিনও সকালে সম্ভব নয়, তাহলে ওদের লেখাপড়া শিখেই উঠবে। উমা বিগলিত স্নেহে বলেছে, ওমা, আমি থাকতে সকালবেলা আবার তোরা কেন? সকালবেলা তো আমি জানি তুমি চালাচ্ছ, হাড় মাস পিসছ, কিন্তু সেটা 12 মাস দেখতেও ভালো লাগে না। তোমার মেজো দেওয়ার তো করছে বেশি বেশি রোজগার, দেবেক্ষণ মাইনিটা। উমাশশী না না করেছে, অতএব সুবর্ণর আর বিবেকের দংশন নেই। কিন্তু কে বলবে কেন উমাশশীর এমন বোকামি? কেন সে অবিরত সংসারের সকলের মন রাখার চেষ্টা করে মরে? মন কি সত্যি কারো রাখতে পেরেছে? মন রেখে রেখে কি কখনো কারো মন রাখা যায়? যায় না। শুধু সেই মনের দাবি আর প্রত্যাশা বাড়িয়ে দেওয়া হয় মাত্র, আর সেই ব্যর্থ চেষ্টা অবিরতই তাকে অবজ্ঞেয় করে তোলে। উমাশশী বৃথা চেষ্টার বোঝা চাপিয়ে চাপিয়ে জীবনটাকে শুধু ভারাক্রান্তই করে তুলেছে, মন কারো রাখতে পারেনি। মুক্তকেশী সর্বদাই তার উপর বেজার। মুক্তকেশী তোয়াজ করেন উকিল ছেলের বউকে। কেন করেন সেটাই আশ্চর্য। এও এক মনস্তত্ত্ব। নচেত টাকার সচ্ছলতা যদি তাকে কেউ দেয়, সে তো মেজ ছেলে। তবু সেজ বউকে ভয় করেন, তোয়াজ করেন। ছোঁয়াচ লাগার মতো উমাশশীও করে, তাই ভয়ে ভয়ে বলে, মেজ বউয়ের মেয়ে আজ যা কাণ্ড করছে, ও আর পেরেছে না। পারেন যে পারে করুক, আমি বাবা উনুনের ছায়াও মারাচ্ছি না। আমার পালার দিনে কি কেউ হাড়ি ধরতে আসবে? বলে দুমদুম করে চলে যায় গিরিবালা। সুবর্ণ নামে না। খবরটা দোতলায় ছড়িয়ে পড়ে। অসন্তোষ আর সমালোচনার কলগুঞ্জন প্রবল হয়ে ওঠে, এবং সব ছাপিয়ে প্রবলতর হয়ে ওঠে কান্না, কুৎসিত কান্না। ওই আর্তনাদ যেন এই অন্ধকূপ থেকে আকাশে উঠতে চায়। বাড়িতে কি হচ্ছে কি? তীব্র চিৎকার শোনা যায় প্রভাসচন্দ্রের। তাসের আড্ডা থেকে উঠে এসেছে লজ্জায় আর বিরক্তিতে, মেজাজ তাই সপ্তমে। বলি, কাঁদছে কোনটা? মেজ বউয়ের শেষ নম্বরেরটা না?
মেজবউ বাড়ি নেই নাকি? বাড়ি থাকবেন না কেন আবার? বাড়ি ছেড়ে আবার যাবেন কোথায়? মেয়ে কোলে নিয়েই বসে আছেন? কোলে নিয়ে বসে আছেন। প্রভাস বিরক্তির সব বিষটা উপুড় করে দিয়ে চলে যায়। তবু গলা বন্ধ করতে পারছেন না? মেয়ের গলায় এমন শাঁখের বাদ্যি? মুখে এক মুঠো নুন দিতে বল, বন্ধ হয়ে যাবে। চলে যায়। ঈশ্বরের দয়া সুবর্ণলতার কানে পৌঁছয় না এই হিত পরামর্শটুকু। সুবর্ণলতার কানের পর্দা কান্নার শব্দে ফেটে যাচ্ছে তখন। ওদিকে রান্নাঘরে ঝড় উঠেছে। উমাশশী হাঁড়ি চড়াবার ভার নিচ্ছিল। প্রবল প্রতিবাদ উঠেছে সেজ বউ আর ছোট বউয়ের পক্ষ থেকে। সুবর্ণকেই বা এত আশকারা কেন দেবে উমাশশী? যার ৫-৭টা ছেলে মেয়ে, তার ঘরে তো নিত্যি রোগ লেগে থাকবেই। তাই বলে ওই ছুতোই সে দিব্যি পার পেয়ে যাবে? কই বলুক দিকি কেউ, সেজ বউ ছোট বউ কোনোদিন পালা ফাঁকি দিয়েছে কিনা? তাদের নিজেদের ঘর হেজে যাক মজে যাক, তবু সংসারের কাজ বাজিয়ে দিয়ে চলে গেছে। মেজেগিন্নি বা কি এমন সাপের ৫ পা দেখেছে যে ইচ্ছামতো চলবে? উমাশশী যদি এইভাবে এক চোখামি করে, তারাও ছেলের ছর্দিটি হলেই কাজে কামাই দেবে। এই হচ্ছে শেষ কথা। উমা ভয়ে ভয়ে হাঁড়িখানাকে তাক থেকে নামিয়ে চালের গামলা হাতে নিয়ে কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে আছে। জোর করে কর্তব্য করবার সাহসও তার নেই। এ কথা বলবার সাহস নেই, তোমাদের তো করতে হচ্ছে না বাপু, তবে অত গায়ের জ্বালা কেন? কিন্তু কেন যে গায়ের জ্বালা, সে কথার উত্তর কি ওরা নিজেরাই জানে? যেখানে ছোট কথা ছাড়া আর কোনো কথার চাষ হয় না, সেখানে বড় কথা মহৎ কথা তারা কোথায় পাবে? ছোট কথাই জ্বালার জনক। মেয়ে নিয়ে বসে সোহাগ করা হচ্ছে, তোমার না আজ রান্নার পালা? ঘরের মধ্যে যেন হাতুড়ির ঘায়ের মতো একটা হুমকি এসে পড়ে। নিরবচ্ছিন্ন ক্রন্দনে শক্ত হয়ে যাওয়া মেয়েটাকে চুপ করাবার বৃথার চেষ্টায় নিজেই কাঁদো কাঁদো হচ্ছিল সুবর্ণ। এই শব্দে চমকে পেছন ফিরে তাকায়। তারপরে অগ্রাহ্য ভরে মুখটা ফিরিয়ে নিয়ে বলে, পালা বজায় রাখতে যাবার মতো অবস্থা দেখছ? এইমাত্র নিচে বহুবিধ বিরুদ্ধ সমালোচনা শুনে এসে প্রবোধচন্দ্রের মেজাজ খাপ্পা। তাই ক্রুদ্ধ স্বরে বলে, তোমার অবস্থা অপরই শুনবে কেন শুনি? ফেলে রেখে দিয়ে চলে যাও। মেয়ে নিয়ে এত আদিক্ষেতা। সুবর্ণলতা তেমনি আগ্রহের গলায় বলে, কার কাছে ফেলে যাব শুনি? তুমি সামলাবে? আমি আমি সামলাতে বসবো তোমার ওই গুণধারী মেয়েকে? আমায় তো ভূতে পায়নি। আমার মেয়ে? একা আমার মেয়ে? সামলাতে ভূতে পায় তোমায়? বলতে লজ্জা করল না? উগ্রমূর্তি সুবর্ণলতা উঠে বসে। আর যদি এই ধরনের কথা বলো, মানমর্যাদা রাখব না বলে দিচ্ছি। প্রবোধ এই মূর্তিকে ভয় পায়, তত্রাচ ভয় পাওয়াটা প্রকাশ করে না। বলে, ও মানমর্যাদা রেখে তো উল্টে যাচ্ছ। এখন যাও, নিজের মান রাখো তো পালাটা সেরে দিয়ে এসো। আমার মান এমন ঠুনকো নয় যে তাও বজায় রাখতে পিশাচি হতে হবে। মেয়ে নিয়ে শুয়ে পড়ে সুবর্ণ। ভঙ্গিতে অবহেলা অবজ্ঞা। প্রবোধচন্দ্রের গায়ের রক্ত ফুটে ওঠে। তীব্রস্বরে বলে, শুলে যে, ইয়ার কি পেয়েছ নাকি? রোজ রোজ তোমার ভাগের কাজই বা অন্য করে দেবে কেন শুনি? উঠে যাও, একটু কাঁদলে মেয়ে মরে যাবে না। সুবর্ণলতা তথাপি ওঠে না, শুয়ে শুয়েই বলে, একটা রাতে না খেলেও কেউ মরে যাবে না। না খেলে? এ কি সাংঘাতিক শব্দ! তার মানে উঠবে না? শক্ত পাথর মেয়ে মানুষ। অতএব অন্য সুর ধরতে হয় প্রবোধকে, নরম সুর। ৫ জনে ৫ কথা বলবে, গায়ে পেতে নেবেই বা কেন? এতে তোমার লজ্জা হয় না? সুবর্ণ আবার উঠে বসে। উঠে দৃঢ় কণ্ঠে বলে, না, হয় না। আমার লজ্জা শরমের জ্ঞানটা তোমাদের সঙ্গে মেলে না। আমার কাছে তার চাইতে অনেক বেশি লজ্জার নিন্দুকের মুখের দুটো কথা শোনার ভয়ে রুগ্ন সন্তানের দুর্দশা করা। যারা অমন করে তারা মা নয়, শয়তান, পিশাচি। তারা শয়তান? তারা পিশাচি? নিশ্চয়ই। শয়তান, স্বার্থপর, মহাপাতকী। তোমার সবই সৃষ্টি ছাড়া। হ্যাঁ, আমার সবই সৃষ্টি ছাড়া। কি করবে? ফাঁসি দেবে? আমি বলছি তুমি যাও, মেয়ে আমি দেখছি। না।
না, সুবর্ণ সেদিন রাঁধতে নামেনি। উমাশশী রেঁধেছিল শেষ পর্যন্ত। আর আশ্চর্য, বাড়ি শুদ্ধ সবাইকে তাক লাগিয়ে দিয়ে নেমে এসে অম্লান বদনে সেই ভাত খেয়ে গিয়েছিল সুবর্ণ। ডাকতে পর্যন্ত হয়নি। হঠাৎ একসময় রান্নাঘরে এসে জলকাদার ওপর মাটিতেই ধপাস করে বসে পড়ে বলেছে, এবেলা আমায় 4টি দিয়ে দাও তো দিদি, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। এত বড় বেহায়া মেয়ে মানুষ, তবু মুক্তকেশী আশা করেছিলেন আজ হয়তো সকালবেলার রান্নার ভাতটা মেজগিন্নি নেবে, কিন্তু সে আশা ফলবর্তী হল না। সকালবেলায় দেখা গেল মেয়েটার গায়ে হাম বেরিয়েছে, কান্নার হদিশ পাওয়া গেল এবং রান্নার ভরসাও গেল। একদিন আধদিন নয়, এখন অনেক দিন। বলবার কিছু নেই, এ রোগ কারো হাত ধরা নয়। কিছু নেই তবু বলা বলি হয়, সকলের মধ্যেই হয়। কিন্তু সেই বলার মুখে এক প্রকাণ্ড পাথর পড়ল। বেলা 12টা নাগাদ যোগু এসে হাজির হল একটা আধাবয়সী বিধবা বামনির সঙ্গে নিয়ে। কই গো পিসি, এই নাও তোমার রাঁধুনি, কি করতে টরতে হবে দেখিয়ে শুনিয়ে দাও, মা বলেছে কাজকর্ম ভালো হবে। মুক্তকেশী অবাক গলায় বলেন, রাঁধুনি আনতে হুকুম করলো কে তোকে? যোগু মেয়েলি ভঙ্গিতে বলে ওঠে, শোনো কথা, তোমার নিজের বাটাই তো বলে এলো গো, মেজপুত্তুর। বলল মেজ বৌমার খুকির হাম বেরিয়েছে, ওদিকে বড় বৌমার খেটে খেটে জান নিকলোচ্ছে, সংসার অচল অবস্থা, রান্নাবান্নার জন্য একটা বামুনের মেয়ে চাই। তোমার দেখি 7 কাণ্ড রামায়ণ শুনে সীতাকার পিতা। মুক্তকেশী একবার জ্বলন্ত দৃষ্টিতে মেজ বউয়ের ঘরের দিকে দৃষ্টিপাত করে বলেন, বুঝেছি, কামরূপ কামিক্ষের ভেড়াটা ছাড়া এই কাজ আর কার হবে? তবে আমি এখনো মরিনি জগা, আমার জীবদ্দশায় রাঁধুনি ঢুকতে দেব না বাড়িতে। জগা বীরদর্পে বলে, দেবে না? বললেই হলো, তুমি ওদের আষাঢ়ি নাড়বে নাকি? আমি? আমার মরণ নেই? তবে যারা করবার তারাই করবে, লোকের দরকার নেই জগা। মিথ্যে বামুনের মেয়েকে আশা দিয়ে নিয়ে এসে নিরাশ করা। যোগু যে যোগু, সেও এই পরিস্থিতিতে থতমত খায়। অনুরোধ মাত্র লোক জুটিয়ে আনার মহিমায় উৎফুল্ল হচ্ছিল, কিন্তু এ কি? বোকার মতো বলে, তাহলে বলছো দরকার নেই? মুক্তকেশী সেই কথাই বলতে যাচ্ছিলেন, কিন্তু বলা হয় না। সহসা সেই ভর দুপুরে শুকনো আকাশ থেকে বজ্রপাত হয়। সেই বজ্রে ধ্বংস হয়ে যায় সভ্যতা, ভব্যতা, সামাজিক নিয়মনীতি। আর ধ্বংস হয়ে যায় মুক্তকেশীর পদমর্যাদার মহিমা। হঠাৎ দরজার ওদিক থেকে সুবর্ণর পরিষ্কার গলার দ্বিধাহীন ভাষা উচ্চারিত হয়, আছে দরকার। মা, ভাসুর ঠাকুরকে বলে দিন যেন রেখে যান ওকে। মুক্তকেশী স্তম্ভিত বিস্ময়ে বলেন, আছে দরকার? রেখে যাবে? আমি মানা করছি, তার উপর তুমি এলে হুকুম চালাতে? হুকুম চালাচালির কথা নয় মা, অবুঝের মতো রাগ করলে তো চলবে না। দিদি একার কত দিক দেখবেন? বামুনের মেয়ের কথা আমি বলে পাঠিয়েছি। বামুনদি, তুমি এসো তো এদিকে। চিতে রহো, চেঁচিয়ে ওঠে মুখ্য যোগু, এই তো চাই, আমার পিসিটির এরকম শিক্ষারই দরকার ছিল। মুক্তকেশীর সংসারে যুগ প্রলয় ঘটে। মুক্তকেশীর কলমের উপর নতুন কলম চলে। মুক্তকেশীর সংসারে মাইনে করা রাঁধুনি ঢোকে। এ যেন অনিবার্য অমোঘের একটা চিহ্ন। তা বোধ করি এই প্রথম বিন্দু আর গিরিবালা সুবর্ণলতার তেজ আস্পর্দার সমালোচনা না করে তার উপর প্রসন্ন হয়। বাঁচা গেল বাবা। শুধু উমাশশীরই মনে হয় যেন সে সর্বহারা হয়ে গেছে। রান্নাঘর থেকে চ্যুত হলে কিসের দামে বিকোবে উমাশশী? মূলহারা এই দিনগুলোকে নিয়ে করবে কি? যখন তখন চোখে জল আসে তার, আর বামুন্দির পায়ে পায়ে ঘোরে তার সাহায্যার্থে। তবু তো বোঝা যাবে কিছুটা প্রয়োজন আছে উমাশশীর। সুবর্ণলতার মতো সে নিজের উপস্থিতির জোরেই নিজেকে মূল্যবান ভাবতে পারে না। কালো শুটকো পেটে পিলে ছেলেটার দিকে জ্বলন্ত দৃষ্টি হেনে শ্যামাসুন্দরী বলেন, ওকে বাড়িতে জায়গা দিতে হবে, কি করব ওকে নিয়ে? যোগু তার বাইরের বাবু সাজ আধময়লা ফতুয়াটা খুলে উঠোনের তারে ছড়িয়ে দিতে দিতে অগ্রাহ্যের গলায় বলে, করবে আবার কি? সময় দুটো ভাত জল করে দেবে, খানিকটা পাঁচন সেদ্ধ করে দেবে, আর কি?
মাথায় করে নাচতে বলিনি। শ্যামাসুন্দরী ক্রুদ্ধ গলায় বলেন, মাথায় করে নাচার আবার হাত পা কি আছে? সময় দুটো ভাত জল দেব, পিলে পেটের জন্য পাচন সেদ্ধ করে দেব। কেন, কি জন্যে? কি জন্যে সে কথা তো রাজকন্যাকে বলা হলো আগেই। মা নেই, দিদিমা পুষত, সেটাও পটল তুলেছে। কে দুটো ভাত দেয় তার ঠিক নেই। ও, আমাকেই তাহলে ওর দিদিমা হতে হবে? শ্যামাসুন্দরী মানবিকতার ধার ধারেন না, বলেন, তুই আর আমার সঙ্গে জ্ঞাতিসত্তরতা করিস না জগা। চিরটা কাল জ্বলে পুড়ে মরলাম। জগতে এমন ঢের মাতৃহারা আছে, সবাইকে দয়া করতে পারবি তুই? সবাইকে পারবার বায়না নেবে জগা এমন মুখ্য বামুন নয় মা, যোগু দৃপ্তস্বরে বলে। একটার কথাই হচ্ছে। না, হবে না। শ্যামাসুন্দরী আরও দৃপ্ত হন, বলে, কে আমার ভাত জল করে তার ঠিক নেই, হিতৈষী ছেলে এলেন ঘাড়ে একটা রুগী চাপাতে। রাগ বাড়াস নে জগা, যেখানকার নিধি সেখানে রেখে আয়। জগা অবশ্য মায়ের এই শাসন বাক্যে বিন্দুমাত্র বিচলিত হয় না, বলে, রেখে আসবার জন্য নিয়ে এলাম যে। আয় ছোড়া, হাঁ করে দাঁড়িয়েছিস যে, নতুন দিদিমাকে পেন নাম কর। দেখছিস কেমন ভগবতীর মতন চেহারা? এই এই খবরদার, পায়ে নয়, পায়ে হাত নয়, দূর থেকে আলগোছে। তুই বেটা এমন কি পুণ্যি করেছিস যে আমার মায়ের চরণ স্পর্শ করবি? পেন নাম করে বস ওখানে। মা, ছোড়াটাকে দুটো জলপানি দাও দেখি, খিদে তেষ্টায় টাটা করছে। দেখো আবার দুঃখীর ছেলে বলে খানিক আকোচ কাকোচ ধরে দিও না, দেখছো তো পেটের অবস্থা। এক আধটা রসগোল্লা ফুল্লা আছে ঘরে? শ্যামাসুন্দরী ছেলেকে চেনেন, ওই পিলে পেটাকে যে আর নড়ানো যাবে না, রসগোল্লা খাইয়ে রাজসমাদরেই রাখতে হবে, তা তিনি নিশ্চিন্ত অবলোকন করছেন। তবু সহজে হার স্বীকার না করে ক্রুদ্ধ গলায় বলেন, না থাকে আনতে কতক্ষণ? এক্ষুনি তো ছুটতে পারো তুমি। কিন্তু বাড়িতে না হোক একটা পুষি বাড়াতে আমি পারবো না জগা। বয়স বাড়ছে বই তো কমছে না আমার, পারবো না আর খাটতে। যোগু এবার উদ্দীপ্ত হয়, বলে, তুমি যে দেখছি মা তোমার ননদের উপর এক কাঠি সরেস হলে, মুখ ফুটে বলতে পারলেই কথা। ওর জন্যে কালিয়া পোলাও রাঁধতে হবে বলেছি নাকি? দুবেলা দুমুঠো পোড়ের ভাত আর কাঁচকলা সেদ্ধ, এই তো ব্যাপার। লোকে গরু পোষে, কুকুর বেড়াল পোষে, আর একটা মানুষের ছেলেকে দূর করছো। ছি ছি। তা সে তুই আমায় শতেক ছি দে। শ্যামাসুন্দরী অনমনীয় গলায় বলেন, বুড়ো বয়সে একটা খোকা পুষে তার পোড়ের ভাত রাঁধতে বসতে পারবো না, ব্যাস। ভারী হিতৈষী ছেলে আমার। সেই যে বলে না, ভালো করতে পারি না মন্দ করতে পারি, কি দিবি তাই বল, তোর হয়েছে তাই। শ্যামাসুন্দরী একসঙ্গে এত কথা বলেন না, কিন্তু আজ ছেলের গোয়ার তুমি বায়নায় মেজাজ খাপ্পা হয়ে গেছে তার। পাড়ার একটা ছুতরের ছেলে, তার দিদিমা মরেছে কি ঠাকুমা মরেছে, তার ভাত রাঁধবার লোক নেই, এই যুক্তি দিয়ে কিনা একটা রোগীকে এনে মার গলায় গেঁথে দিতে চায়। বামুনের ছেলে হলেও বা ভবিষ্যতের একটা আশা ছিল, দিনে অদিনে কিছু না হোক জগাকেও এক ঘটি জল দিতে পারত। কিন্তু এ কি, ছুতরের ছেলে, একেবারে জল অচল। তারপর শক্তপোক্ত নয় যে চাকরির কাজও করবে। তবে শুধু শুধু কেন শ্যামাসুন্দরী এই নির্ঝঞ্ঝাট সংসারে অত বড় একটা ঝঞ্ঝাট ঢোকাবেন? একটা ৮-১০ বছরের ছেলে, সে তো খোকার সামিল। বুড়ো বয়সে একটা খোকা পুষবেন শ্যামাসুন্দরী? রেগে বলেন, গরু পুষে দুধ আসে, কুকুর বেড়ালে উপকার আছে, এর থেকে কি উপকার পাওয়া যাবে? উপকার? যোগু হঠাৎ সত্যিকারের রেগে ওঠে, ফুলে দেড়া হয়ে উঠে বলে, উপকার পাবে কিনা ভেবে তবে তুমি দয়া দেখাবে? থাক মা, দরকার নেই, তোমার এই ওজন করা দয়ায় দরকার নেই। উফ, এমন কথা শোনার আগে জগার মরণ হলো না কেন? ঠিক আছে, ভাত তোমায় রাঁধতে হবে না, জায়গাও দিতে হবে না। চল রে নিতাই, ভুল করে এনেছিলাম তোকে। বাড়িটা যে জগার বাপের নয় সেটা খেয়াল ছিল না। ছেলেটার হাত ধরে টান দেয় যোগু, বলে, ভালো বাড়িতে এনেছিলাম তোকে, শিক্ষা পেলি ভালো। এরপর আর কখনো বামুন বাড়ির দরজায় এসে দাঁড়াসনি। হ্যাঁ, বরং কসাইয়ের বাড়িতে আশ্রয় চাইবি, তবু বামুন বাড়ি নয়। কি কথা কানে শুনলাম, ছি ছি। কিনা ওকে যে আমি দয়া করব, ও আমার কি উপকারে আসবে? যোগু বাইরের দরজার দিকে পা বাড়ায়। শ্যামাসুন্দরী প্রমাদ গোনেন, বোঝে যোগু সত্যি রেগেছে, আর সত্যি রাগলে 5 দিন জলস্পর্শ করবে না। উপায় নেই, ছোড়াকে গলায় গাঁথতেই হবে।
তবে নরম হওয়া তো চলবে না। তিনিও যোগুর মা, তাই তীব্র স্বরে বলেন, দেখ জগা, রাগ বাড়িয়ে দিস নে, যা দিকিনি এক পা, দেখি কেমন যাস। যাব না, তোমার কথাই নাকি, বলে পাক খেয়ে ঘুরে দাঁড়ায় যোগু এবং উচ্চ উদাস স্বরে বলে, দেখ নিতাই, দেখে নে, এত বড় একটা বুড়ো মর্দার মান প্রতিষ্ঠাটা একবার দেখে নে। রাগ করে বেরিয়ে যাবার স্বাধীনতাটুকুও নেই। এই অসহায় অবলা জীবটাকে আবার একটা মনীষী জ্ঞান করে তোর বাবা মুরব্বি ধরেছে। দাওয়া এসে বসে পড়ে নিতাইকে কাছে নিয়ে, যেন সেও ওর মতোই বাইরে থেকে প্রার্থী হয়ে এসেছে। নিতাই বিস্ময়াহত দৃষ্টি মেলে বসে থাকে। শ্যামাসুন্দরী আর দ্বিরুক্তি না করে ঘর থেকে একখানা শালপাতায় করে পয়সায় 2 গন্ডা রসমুন্ডির গোটা চারেক ধরে এনে জোরালো গলায় বলেন, কলে মুখ দিয়ে জল খাওয়া চলবে না গেলাসে করে দিতে হবে? সহসা যোগু অন্য মূর্তি ধরে, যেন সে মানুষই নয়। চড়া গলায় বলে, গেলাসে করে জল দিতে হবে কেন? আমার গুরুপুত্তরের ঠাকুরদা এসেছে, কলে মুখ দিয়ে জল ওর ঘাড় খাবে না? দেখ নিতাই, ওসব রাজকায়দা যদি করতে আছিস পোষাবে না। বৃদ্ধ ব্রাহ্মণ কন্যা তোকে খাবার জল গড়িয়ে দেবে, আর তুই তাই খাবি? ছি। হ্যাঁ, এই কথা যদি বলিস যে এই রসমুন্ডি কটা আমার জঠরাগ্নির কাছে নস্যি হলো গো দিদিমা, আর গোটা 4-5 দাও, সে আলাদা কথা। খিদের কাছে চক্ষু লজ্জা নেই, তা বলে কলে জল খাবো না, এ বায়না করতে পাবি না। শ্যামাসুন্দরী কড়া চোখে একবার ছেলের দিকে তাকিয়ে ঘর থেকে আবার একেবারে পুরো 1 পয়সার রসমুন্ডি এনে বসিয়ে দিয়ে বলেন, আর কিন্তু নেই জগা, কাল 4 পয়সার এনেছিলি, তার দরুন গোটা কতক ছিল। যোগু হৃষ্ট গলায় বলে, ব্যাস ব্যাস, ওতেই হবে, আর কত চাই? হ্যাঁ রে নিতাই, শরীরে বল পাচ্ছিস? যে হাল হয়েছে ওটাই প্রধান দরকার। নিজে থেকে মনে করে করে দুধ চেয়ে খেয়ে নিবি, বুঝলি? এই যে ভগবতীকে দেখছিস, এনার কাজের সীমা সংখ্যা নেই। ইনি যে হুঁশ করে তোকে ডেকে ডেকে দুধ খাওয়াতে বসবেন তা মনে করিস নে। মার প্রতি এই কর্তব্যটি সেরে যোগু হৃষ্টচিত্তে বসে পড়ে বলে, যাক বাবা, আমার একটা দায় ঘুচল, মাতৃহীনকে মায়ের কোলে ফেলে দিলাম। শ্যামাসুন্দরী ছেলের দিক থেকে এদিকে চোখ ফেলে তীব্র স্বরে বলেন, আয় ছেলেটা, তোর নাম কি রে? নিতাই এসেই যে পরিস্থিতির মুখে পড়েছিল তাতে তার কথা কওয়ার সাহস ছিল না, কিন্তু এখন চুপ করে থাকাও সত্য, তাই সাবধানে নিজের নাম বলে, নিতাই। ও কি, নাম বলার কি ছিঁড়ি রে নিতাই? যোগু সদুপদেশ দেয়, ভদ্রলোকের মতো বলবি শ্রী নিতাই দাস। নেহাত চাকর বাকরের মতো থাকলে তো চলবে না, ভদ্রলোকের মতো থাকতে হবে। শ্যামাসুন্দরী বোঝেন এ হচ্ছে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া, পাছে তিনি ছেলেটাকে চাকরের পর্যায়ে ফেলেন, তাই জগার এই শাসনবাণী। তা তিনিও সোজা মেয়ে নন, তাই কড়া গলায় বলেন, চাকরের মতো হবে না তো কি রাজার মতো হবে? আয় নিতাই, তোর বাপ কি করে রে? নিতের আগেই যোগু তাড়াতাড়ি বলে ওঠে, বাপ বেটা তো ছুতোর, কাঠ ঘষে, আর কি করে? যাকগে, ওসব কথা মনে নিতে হবে না, তুই নিজে মানুষ হবি, বুঝলি? ঘর সংসার দেখিয়ে দিয়ে। এই সময় বহুকাল পরে মুক্তকেশীর আবির্ভাব ঘটে এবং মুহূর্তেই ছেলেটার দিকে চোখ পড়ে তার। সন্দেহের গলায় বলেন, এ ছোঁড়া কে রে? চাকর রাখলি বুঝি? যোগু আভূমি সেলাম করে বলে, কি যে বলো পিসি, জগা রাখবে চাকর, ভারী তালেবর তোমার ভাইপো। কেষ্টর জীব, কেষ্ট যখন যেখানে রাখেন থাকে। শ্যামাসুন্দরী বিদ্রুপের গলায় বলেন, তা বটে, অন্তত যে কদিন পোরের ভাত আর রসগোল্লা ভিন্ন সইবে না, সে কদিন এখানেই থাকবে। মুক্তকেশী খুঁটিয়ে জিজ্ঞেস করে ব্যাপারটা জেনে নেন। মুক্তকেশী গালে হাত দেন, তারপর বলেন, জাতটা কি? এবার যোগু মারমুখী হয়। জাত নিয়ে কি হবে পিসি? জাত নিয়ে কি হবে? নাচ জামাই করবে? শোনো কথা, মুক্তকেশী বলেন, এই তোকে আর আমার মেজবৌমাকে এক বিধাতাই গড়েছে দেখছি। কথা কয়েছ কি অগ্নিমূর্তি? ঘরে ধরে ঘুরে বেড়াবে, জাত দেখবি না? না, দেখব না। ঘরে ধরে তো মশা মাছি পিঁপড়েটাও ঘোরে, নর্দমা থেকে উঠে এসে বেড়ায়, তখন তো তোমাদের জাতের বিচার দেখি না। নিতাই, চল আমরা অন্যত্র যাই, দুটো বুড়িতে মিলে কুটকচালে গপ্প করুক।
ওরা আবার ধম্ম কথা কইতে আসেন। মানুষ কেষ্টর জীব, অতিথি, নারায়ণ, যত ফক্কিকারি কথা। মুখের ওপর যে অপমানটা তোমরা ওই অভাগা নারায়ণটাকে করলে বসে বসে, নেহাত নারায়ণ বলেই সহ্য করল। যতই হোক ব্যাটার ছেলে। এ লক্ষ্মী ঠাকুরুন হলে মনের ঘেন্নায় পাতাল প্রবেশ করত। মানুষের ছানা দুটো খাবে সেই নিয়ে খোঁচা দেওয়া। যোগু গটগট করে বেরিয়ে যায় নিতাইয়ের হাত ধরে। মুক্তকেশী পেছন থেকে সাবধান করেন, কাজটা কিন্তু ভালো করলি না যোগু। কে বলতে পারে ছোঁড়া স্বদেশী কিনা? শুনি পুলিশের ভয়ে নাকি অমন কত ছোঁড়া ন্যাকাশে যে। কথা থামান। যোগুর কানে প্রবেশ করাবার আশা আর থাকে না। শ্যামাসুন্দরীর কানে যেটুকু গেছে তাতেই যথেষ্ট। তাচ্ছিল্য ভরে বলেন, তোমার ভাইপোর জন্য ভেবো না ঠাকুরজি। পুলিশ ওর ভয়ে দুর্গানাম জপবে। এই বুড়ো বয়সে একটা কচি খোকা এনে আমার গলায় চাপালো। আপত্তি দেখিয়েছি, তাতেই রাগ দেখছ তো? যাকগে, তোমার খবর কি? অনেকদিন তো আর আসো না। মুক্তকেশী বলেন, আর আসবো কি, কোমরটা যে দিন দিন 70-তেই সাজছে। বেশি হাঁটতে পারছি না গো। ওই জোশো করে গঙ্গার ছানটুকু বজায় রাখা। এসেছি একটা খবর দিতে। মেয়ে দুটোর বিয়ে ঠিক করে ফেলেছি, তাই তোমায় বলতে আসা। একদিন যাবে, ছেলেদের সঙ্গে একত্র বসে পরামর্শ হবে। শ্যামাসুন্দরী বোঝেন কোন মেয়ে দুটো, মল্লিকা আর চাঁপা আর কে। বলেন, তা বেশ, কোথায় সম্বন্ধ হলো? বিরাজের শ্বশুরবাড়ির সম্পর্কে। ঘর বর ভালো, 2 জ্যাঠতুতু খুড়তুতু ভাই। শ্যামাসুন্দরী সকতুকে বলেন, তা তোমার মেজবউ তো ছোটকালে বিয়ে পছন্দ করে না, রাজি হয়েছে? ছোটকালে? মুক্তকেশী একটু চাপা ঝঙ্কার দিয়ে ওঠেন। ছোট আবার কোথায় বউ? তোমার কাছে তো আর কিছু অছাপা নেই। 11 বলে চালাচ্ছি, 13 ভরে গেল না? তা মেজবৌমা আমার মুখে চুনকালি নেপেছে। বিরাজে সেই সম্পর্কে ননদ কুটুম্ব সূত্র ধরে এসেছিল কোণে দেখতে। তুই বউ মানুষ, চুপ করে থাক। বড় বৌমা তো মুখে রাগ কারেনি। মেজবৌমা তাদের সঙ্গে গলগলিয়ে গপ্প করে করে বলে বসেছিল, ওমা 11 আবার কি, সে তো 2 বছর আগে ছিল। দুজনই ওরা 13 পুড়ে গেছে। মা বোধহয় ভুলে গেছেন। নাতি নাতনির সংখ্যা তো কম নয়, ছেলের ঘর মেয়ের ঘর মিলিয়ে হয়তো 50। সেই নিয়ে কি হাসাহাসি। বোঝো আমার বউয়ের গুণ? শ্যামাসুন্দরী বলেন, একটু সত্যবাদী আছে কি না? ওগো সত্যিবাদী আমরাও, তবে অত সত্যিবাদী হলে তার সংসার চালানো যায় না। সব দিক বজায় রাখবে তুমি কিসের জোরে? মান মর্যাদা রক্ষে রাখবে কিসের জোরে? মিথ্যেই ঘরের আচ্ছাদন, মিথ্যেই চালের খুঁটি। সংসার তো করলে না কখনো। শ্যামাসুন্দরীর এই মুক্ত জীবনের প্রতি মুক্তকেশীর বরাবরের ঈর্ষা। শ্যামাসুন্দরী বোঝেন এখন প্রসঙ্গ পরিবর্তনের প্রয়োজন। বলেন, বসো ঠাকুরজি, ডাব কেটে আনি। তা বিয়েটা কবে নাগাদ হবে? হবে এই শ্রাবণের মধ্যেই দিতে হবে, নচেত 3 মাস হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। যেও তাহলে। যাক, তুমি বসো। ডাব কাটতে চলে যান শ্যামা। কিন্তু ভাগ্নেদের মেয়ের বিয়ের পরামর্শ দিতে এসে যে এমন দিশেহারা দৃশ্যের সামনে পড়তে হবে, এমন ধারণা কি ছিল শ্যামাসুন্দরীর? দেখতে হবে এমন ধারণা তো ছিল না, বিষয়বস্তুটাও ধারণাতীত। তবু দেখতে হলো। দেখলেন সুবর্ণলতার ছেলে পিটোচ্ছে। বরাবর শুনে এসেছেন সুবর্ণলতা নাকি ছেলে মেয়েদের গায়ে হাত তোলে না, নাকি ছেলে ঠ্যাঙানো তার 2 চক্ষের বিষ। অন্য জায়রা ছেলে মারলে রাগ করে, বলে, তোমার অধীনের প্রজা বলি তুমি মারবে? তাহলে আর তুমি যার প্রজা সেই বা তোমায় ছেড়ে কথা কইবে কেন? সেই সুবর্ণলতার ছেলে পিটোচ্ছে, অথবা শুধু পিটোচ্ছে বললে কিছুই বলা হয় না। খ্যাপা জন্তুর মতো ছেলেটার উপর ঝাঁপিয়ে পড়ে বন্য আক্রমণে তাকে যেন শেষ করে দিতে চাইছে। বিধ্বস্ত হয়েছে নিজের কেশ বেশ, চেঁচাবার শক্তিও বুঝি নেই, শুধু হাঁপাচ্ছে আর মারছে, উল্টে পাল্টে মারছে। উমাশশী ছাড়িয়ে নিতে পারেনি ছোট বউ বিন্দু। মুক্তকেশী তার স্বরে চেঁচাচ্ছে, মেরে ফেলবে নাকি ছেলেটাকে, মেরে ফেলবে নাকি? ওমা, এ কি খুনে মেয়ে মানুষ গো! ওগো, ব্যাটার ছেলেটা কেউ যে বাড়ি নেই গো, আমি এই বউকে নিয়ে আমি কি করি? ও সেজ বৌমা। সেজ বৌমা অর্থে গিরিবালা। পারেননি, কারণ ওটাও ধারণা বহির্ভূত। পরের ছেলেকে কেউ এমন করে মারে,
অবশ্য ছেলেটাই যে নীরবে পড়ে মার খাচ্ছে এমন নয়। চারখানা হাত পায়ের সাহায্যে যুদ্ধ জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। তাতেই সুবর্ণলতার কাপড় ছিঁড়েছে, চুল খুলে গেছে, গুঁড়ো হয়েছে হাতের শাখা। প্রহারের শব্দ, ছেলেটার চিৎকারের শব্দ, বাড়ির অন্যান্য ছোট ছেলেদের ভৃতক, আর সুবর্ণলতার অনমনীয় মনের তীব্র ঘোষণার শব্দ, মেরেই তো ফেলব, খুনই করব, এমন কুলাঙ্গার ছেলের মরাই উচিত। এমন এক অদ্ভুত পরিবেশের সামনে এসে দাঁড়ালেন শ্যামাসুন্দরী। তারপর ব্যাপারটা বুঝে ফেলার পর ছুটে এসে মল্লযুদ্ধের দুই যোদ্ধার মাঝখানে পড়ে বলেন, কি হচ্ছে মেজবৌমা, খুনের দায়ে পড়তে চাও? বললেন, তবু ব্যাপারটার কতটুকুই বা বোঝা হয়েছে তার। ছেলেটা যে সুবর্ণ নয়, গিরিবালার, তা বুঝতে পারেননি। তবু বলে উঠেছিলেন, ছেলেটাকে কি খুন করবে মেজবৌমা? হ্যাঁ, তাই করব। সুবর্ণলতা ছেলেটাকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে। ওকে একেবারে জন্মের শোধ খুন করে ফেলে ফাঁসি যাবার বাসনাটাও ঘোষণা করে। আর এই সময় ব্যাপারটা বুঝে ফেলেন শ্যামাসুন্দরী। বুঝে চমকে ওঠেন, ছেলেটা গিরিবালার। তার মানে এই প্রাণঘাতী প্রহারটা দিচ্ছে সুবর্ণ নিজের ছেলেকে নয়, পরের ছেলেকে। সুবর্ণ কি তাহলে সত্যি বিকৃত মস্তিষ্ক? শ্যামাসুন্দরী এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। তবু শ্যামাসুন্দরী নিজেকে প্রস্তুত করে নেন। ছেলেটাকে কাছে টেনে বলেন, বুঝেছি কোনো ঘোরতর অন্যায় করেছে ছেলেটা, তবু আমি ওর হয়ে মাপ চাইছি মেজবৌমা। এবার এতক্ষণে গিরিবালার মুখে বাক্যস্ফূর্তি ঘটে। আপনি মাপ চাইলেই তো হবে না মামিমা, থানা পুলিশ করে ছাড়ব আমি। পরিস্থিতি যাই হোক, গিরিবালার ওই থানা পুলিশের ঘোষণাটাও ঠিক বরদাস্ত করতে পারলেন না শ্যামাসুন্দরী। অসন্তুষ্ট স্বরে বলে উঠলেন, ছি ছি সেজে বৌমা, এ কি কথা? এ কথা উচ্চারণ করা তোমার ভালো হয়নি। ছেলে দোষ করেছে, জেঠি দুঘা মেরেছে, এই তো কথা। তা বুঝলাম রাগের মাথায় মারটা একটু বেশি হয়ে গেছে। তা সে তোমার নিজেরও হতে পারত, তাই বলে জেঠিকে তুমি পুলিশের ভয় দেখাচ্ছ ছেলের সম্মুখে? ছি ছি। শ্যামাসুন্দরী নিতান্তই বাপের বাড়ির সম্পর্কের একমাত্র এবং নিতান্তই নিকটজন, তাই মুক্তকেশী তাকে যথেষ্ট পদমর্যাদা দিয়ে থাকেন। তবু আজ আর দিয়ে উঠতে পারলেন না। শ্যামাসুন্দরীর বিরূপ মন্তব্যের উপর ছুরি চালান। তুমি থামো বউ, থানা পুলিশের নাম সেজবৌমা সহজে করেনি। ও তো মা নাকি? এতক্ষণ যে দাঁড়িয়ে সহ্য করেছে তাতেই বাহাদুরি দাও ওকে। ওই ঘর জ্বালানি পরভোলানিকে বুঝতে তোমার এখনো দেরি আছে বউ। এতখানি বয়স হলো, এমন জাহাবাজ মেয়ে দেখলাম না কখনো। ছেলেপুলে কোথায় কি খেলা করছে সেদিকে তোর নজর দেবার দরকার কি? আর দোষের খেলায় বা কি খেলেছে? বড় বৌমার ছেলেরা দারোগা মেশোর বাড়ি ঘুরে এসে গপ্পগাছা করেছে, তাই শুনে দারোগা সেজে খেলবার বাসনা হয়েছে, এই তো কথা। খেলায় ছেলেপুলে কখনো রাজা হয়, কখনো মন্ত্রী হয়, কখনো চোর হয়, কখনো জল্লাদ হয়, সেটা ধর্তব্য? ঘটনাটা ইতিমধ্যে জানা হয়ে গেছে শ্যামাসুন্দরীর। দারোগা বাড়ির গল্প শুনে গিরিবালার ওই বীর সন্তানটি দারোগা সেজে স্বদেশী পাজিদের শায়েস্তা করা করা খেলা খেলছিল। নিরীহ দু চারটে কুচো কাচাকে স্বদেশী সাজিয়ে নিজে জামা, টুপি ও বুট জুতোয় সাজ সম্পূর্ণ করে সেই সবুট পদাঘাতের সঙ্গে স্বদেশীদের প্রতি যথেচ্ছ কটূক্তি করার খেলাটা নাকি ইতিপূর্বে দু একদিন হয়ে গেছে, এবং সুবর্ণলতা নাকি সে কথা শুনে কড়া নিষেধ করে দিয়েছিল। তথাপি অমন মনোমতো খেলাটি সে ছাড়তে পারেনি। আজ আবার তোড়জোড় শুরু করে খেলছিল, এবং পড়বিত পর খোদ মেজ জেঠিরই সামনে, একেবারে বুট পরা পা তোলার মহামুহূর্তে। পরবর্তী দৃশ্য ওটি। শ্যামাসুন্দরীর জানা হয়ে গেছে ঘটনাটা, তাই শ্যামাসুন্দরী বলেন, তা ওকেও বলি, জেঠি যখন 2-3 দিন নিষেধ করেছে তখন ওই খেলাটি বা খেলা কেন? মুক্তকেশী বিকৃত কণ্ঠে বলেন, ভারী আমার মহারানী এসেছেন সংসারে, তাই সংসার শুদ্ধ লোক ওর নির্দেশে উঠবোস করবে। বেশ করেছে ওই খেলা খেলেছে। ওই স্বদেশী মুখপোড়াদের অমনি শাস্তি হওয়া উচিত। ওই মুখপোড়াদের জন্যই তো দেশে যত অশান্তির সৃষ্টি হয়েছে। তাছাড়া অপরের ছেলে কি করেছে না করছে তাতে তোর নাক গলাবার কি দরকার? তুই মারবার কে? শ্যামাসুন্দরীর চিরদিনের দোষ, শ্যামাসুন্দরী ন্যায়পক্ষ সমর্থন করে বসেন, অন্তত ওর কাছে যেটা ন্যায় মনে হয়। তাই শ্যামাসুন্দরী অসন্তুষ্ট গলায় বলেন, এ তোমার কি কথা ঠাকুরজি? ছেলে দোষ করলে জেঠি, খুড়ি, ঠাকমা, পিসিতে শাসন করবে না? করবে শাসন, তাই বলে খুন করে নয়। সেজবৌমা ঠিক কথাই বলেছে, ওর হাতে দড়ি পরানোই উচিত। হ্যাঁ, সেই কথাই বলেছে গিরিবালা। বলেছে, ওর হাতে যদি আমি দড়ি পরাতে না পারি তো আমার নাম নেই। আমিও একটা উকিলের পরিবার,
কিসে কি হয় জানতে বাকি নেই আমার। কিন্তু উকিলের পরিবারের সেই দম্ভক্তি কি সত্যি কার্যকরী হয়েছিল? সুবর্ণলতা নামের বউটার হাতে দড়ি পড়েছিল? তা যদি হয় তাহলে নিশ্চয়ই চাঁপা ও মল্লিকা নামে মেয়ে দুটোর বিয়ে হয়ে ওঠেনি। সংসারে একটা ভয়াবহ তছনছ কাণ্ড ঘটে গেছে। তা সেদিনের সেই পরিস্থিতি মনে করলে তাই মনে হয় বটে। কিন্তু সেসবের কিছুই হয়নি। যথারীতি সর্ববিধ অনুষ্ঠান সহকারে বিয়ে হয়ে গেছে। না হবে কেন? একই তো জন্ম মৃত্যু বিয়ে, 3 বিধাতা নিয়ে। তাছাড়া বাঙালি মধ্যবিত্ত ঘরের মানুষগুলোর মতো এমন মজবুত জীব অল্পই আছে। এরা জলে ডোবে না, আগুনে পড়ে না, খাঁড়ায় কাটে না। মনে হয় গেল গেল সব গেল, আবার দেখা যায় কই কিছুই হলো না। আবার যথারীতি সংসারে ভাত চড়ে, ডাল চড়ে, খাওয়া শোয়া হয়, কচিগুলো বড় এবং বড়গুলো বুড়ো হতে থাকে, এবং 3 বিধাতা ঘটিত ওই জীবনলীলা অব্যাহত গতিতেই চলতে থাকে। মুক্তকেশীর সংসারেও এর ব্যতিক্রম ঘটেনি। বিয়েতে শাঁখ বেজেছে, উলু পড়েছে, লোকজন খেয়েছে, যোগু এসে বিরাট হাঁক ডাক সহযোগে যজ্ঞী দেখেছে ও পরিবেশন করেছে, এবং শ্যামাসুন্দরীও অন্তপুরের অনেক কাজ সমাধা করেছেন, এবং মুক্তকেশী নাচ জামাইদের নিয়ে রঙ্গরস করেছেন। মোটের মাথায় অনুষ্ঠানের ত্রুটি হয়নি। শুধু বিরাজ তখন আরেকবার মৃত সন্তানের জের টেনে আঁতুড় ঘরে বসে থেকেছে, আসতে পারেনি। আর আশা হয়নি সুবালার। সুবালার সংসারে তখন দুটো বিপদপাত। একে তো ফুলেশ্বরী হঠাৎ মারা গেলেন, তার উপর হঠাৎ ওই অসময়ই ঘাড়ের উপর উঁচনো খাড়াখানা ঘাড়ে পড়ল সুবালাদের। অম্বিকা ধরা পড়ল, অম্বিকার জেল হল। হবারই কথা, আশঙ্কার প্রহরিত গুণ ছিল। সে যাক, বিয়েতে যে আশা হল না সেটাই হচ্ছে কথা। তবে সব শূন্যতার পূরণ হয়ে গিয়েছিল মুক্তকেশীর সুরাজের আশায়। বিয়েতে সুরাজ এসেছিল। অবস্থা আরও ফিরেছে, স্বামীর আরও পদমর্যাদা হয়েছে, 2 ভাইঝিকে 2খানা গহনা দিয়েছে। আর তারপর গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ 13 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।